গল্পের শুরুতেই ইয়াকশি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা 3 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে বাক শক্তি হারিয়েছিল। সে ভেবেছিল তার বাকি জীবনটা হয়তো কষ্টেই অতিবাহিত হবে, তার জীবনে আলোর দেখা আর পাবে না। কিন্তু তখনই তার জীবনে আলোকবর্তিকা নিয়ে আসে ইনচেনের সবচেয়ে ধনী পুরুষ জিমে, যে তার অক্ষমতাগুলো মেনে নিয়ে তাকে ভালোবাসার চাদরে জড়িয়েছিল। ইয়াকশি এখন সন্তান সম্ভবা। একদিন ইয়াকশি তার হাজবেন্ডের জন্য অফিসে খাবার নিয়ে যাচ্ছিল। তখনই সে শুনতে পায় তার বাসার হেল্পিং হ্যান্ডরা বলা বলি করছে যে তাদের মালিক ওই বোবা মেয়েটিকে মোটেও পছন্দ করে না, তাকে কেবল প্রজনন যন্ত্র হিসেবে ব্যবহার করে এবং তাকে তার বাচ্চার জন্মের পর ডিভোর্স দিয়ে সেনমান্নিকে বিয়ে করবে, কারণ সেনমান্নির একটা প্রবলেম আছে, সে কখনো মা হতে পারবে না। এই কথাগুলো শুনে তো ইয়াকশির মনে কষ্ট লাগে। সে ভাবে জিমেন তাহলে তার প্রতি তখন দয়া দেখিয়েছিল। এখন সে জিমেনের থেকে সরাসরি জানতে চায় যে এই কথাগুলো সত্য কিনা। আসলে তার বাসার হেল্পিং হ্যান্ডরা সেনমান্নির কথাই এসব কিছু করছে। ইউএক্সি বাসা থেকে বেরিয়ে পড়ে তার হাজব্যান্ডের অফিসে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটে। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে রাস্তায় এবং তার ব্লিডিং শুরু হয়ে যায়। এই অবস্থাতেও সে তার হাজব্যান্ড জিমেনকে ফোন দিতে যায়, কিন্তু জিমেনের ফোনটা তখন পিক করে সেনমান্নি। ইউএক্সি তখন জানতে চায় জিমেন কোথায়, কিন্তু সেনমান্নি বলে সে ওয়াশরুমে আছে, আসতে দেরি হবে। ইউএক্সি তখন তার না বলা কথাগুলো আর জিমেনকে বলতে পারে না, সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। জিমেন যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখনও সেনমান্নি তাকে কিছুই বলে না, কিন্তু জিমেনের ফোনে হসপিটাল থেকে একটা কল আসে। তাকে জানানো হয় ইউএক্সি এখন খুবই অসুস্থ, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। জিমেন তখন এক মুহূর্ত দেরি না করে হসপিটালে ছুটে আসে। ডক্টর এসে জিমেনকে জানায় সেনমানি এবং তার বেবি দুজনেই মারা গিয়েছে। কিন্তু জিমেন তখন তার স্ত্রী সন্তানের মৃত্যুর খবরটা মেনে নিতে পারে না, সে চরমভাবে ভেঙে পড়ে। একটু পরে ইয়াক্সিকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়। ইয়াক্সি তখন তাদেরকে দেখতে পায়। আসলে সেনমান্নেই তখন ডক্টরকে মিথ্যা বলতে বলেছিল। নিজেকে মৃত্যুসজ্জায় রেখে চোখের সামনে হাজবেন্ডের সাথে অন্য মেয়েকে দেখেও সে যেন কিছুই বলতে পারছিল না। ইয়ক্সি তো তাদের দুজনকে একসঙ্গে দেখে আরও কষ্টটা বেড়ে যায়। এরপর দীর্ঘ 6 বছর পরের সিন দেখানো হয়। ইউএক্সি তার সন্তান সহ চীনে ফিরে আসে, কারণ তার ছেলে কংকং গর্ভাবস্থায় উত্তেজনার কারণে অটিজমে ভুগছে, আর তার ছেলের চিকিৎসার জন্যই সে চীনে ফিরে এসেছে। চীনের সবচেয়ে বড় ডক্টরের কাছে কংকং এর চিকিৎসা করা হবে। এদিকে সেনমানিকেও দেখানো হয়, সে তার বন্ধাত্বের জন্য বড় ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিতে চায়। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আন্না নামের একজন আন্তর্জাতিকভাবে বিখ্যাত স্থাপত্য ডিজাইনার ওই বড় ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এখন ওই ডক্টরের নিয়োগের কোটা আনা নামে একজন ডিজাইনার দ্বারা সংরক্ষিত আছে। সেনমান্নি জিমিনকে ফোন দিয়ে ওই ডক্টরকে বলতে বলে সে যেন সেনমান্নির চিকিৎসা করে। এরপর ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়, জিমিন একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর তার গাড়িতে ধাক্কা খেয়ে ইউএক্সির মাথায় আঘাত লাগে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু সেনমান্নি তখন চালাকি করে ইউএক্সিকে উঠিয়ে দিয়ে সে নিজেই সেখানে শুয়ে পড়ে। এতে জিমেন ভেবেছিল সেনমান্নি হয়তো তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তার বন্ধ্যাত্ব হয়েছে। ইউএক্সি কংকংকে নিয়ে এয়ারপোর্টে নামে। কংকংয়ের হাতে থাকা তার আর্ট করা পেপারটি উড়ে গিয়ে জিমেনের মুখে পড়ে। কংকং তখন তার আর্ট পেপারটি নেওয়ার জন্য জিমেনের কাছে আসে। জিমেন তখন কংকংকে দেখে বলে এই ছবিটা কি তুমি এঁকেছো? কংকং বলে হ্যাঁ, এটা আমি এঁকেছি। কংকংকে দেখে জিমেনের মনে হয়ে যায় আজ তাদের সন্তান বেঁচে থাকলেও নিশ্চয়ই এত বড়ই হতো। কিন্তু তার পাশে থাকা অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে আপনি কি আপনার মৃত স্ত্রীর কথা ভাবছেন? তার কথা না ভাবাই উচিত। কংকং তার আর্ট পেপারটি নিয়ে তার মায়ের কাছে আসে, তার মা তাকে খুঁজে বেড়াচ্ছিল। দূর থেকে জিমেন ওই বাচ্চা সহ তার মাকে দেখতে পায়। পেছন থেকে তার যেন কিছু মনে হয় এবং তাদেরকে ডাক দেয়। আসলে সে কংকং এর মাকে এটাই বলতে এসেছিল যে কংকংকে যেন সাবধানে রাখে। ইয়ক্সি তো পেছনে ফিরে জিমেনকে দেখতে পায় এবং স্কার্ফ দিয়ে তার মুখটা ঢেকে দেয়। জিমেনকে দেখা মাত্রই তার চোখের সামনে আগের স্মৃতি মনে হয়ে যায়। জিমেনের প্রতি এখনো তার মনে একরাশ অভিমান জমে আছে। জিমেনের কাছে ইউএক্সিকে দেখে চেনা চেনা লাগে। সে ইউএক্সির সঙ্গে কথা বলার জন্য তার কাছে আসে। ইউএক্সি জিমেনকে তার পরিচয়টা দিতে চায় না, কারণ তার মনে একটাই ভয়, সে যদি কংকংকে তার কাছ থেকে কেড়ে নেয়। জিমেন তার হাতটা ইউএক্সির কাছে নিয়ে যেতেই তার কাছে একটা ফোন আসে, আর ইউএক্সি এই সুযোগে কংকংকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিমেনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যেমন মা তেমন তার বাচ্চাটাও। একটা মানুষ তার বাচ্চাকে খুঁজে নিয়ে দিল, অথচ সে ধন্যবাদ না দিয়েই চলে গেল। এইদিকে সেনমান্নি ডক্টরের কাছে আসে। ডক্টরের কাছে আসার পর সে তো দাপটের সাথে কথা বলছিল। সেনমান্নি ডক্টরকে বলছিল আপনি আমার ট্রিটমেন্ট করবেন না কেন? আপনি কি জানেন আমি কে? আমি ইউনচেনের সবচেয়ে ধনী ব্যক্তি জিমেনের বাগদত্তা। কয়েকদিনের মধ্যে আমি তার স্ত্রী হব। ডক্টর বলে নিয়ম তো নিয়মই, যেহেতু তোমার মর্যাদা অনেক বেশি
তোমার ট্রিটমেন্ট করতে আমাকে বলো না, তুমি অন্য কোথাও তোমার ট্রিটমেন্ট করো। অপরদিকে ইউএক্সিও ডক্টরের কাছে আসে। সে দূর থেকে তার সব কথাই শুনছে। ইউএক্সি সেনমানের পেছন থেকে এসে বলে, জিমেনের হবু স্ত্রী, আপনি কি শোনেননি ডক্টর আপনাকে কি বলেছে? সেনমান্নি তাকে বলে, তুমি কোথায় থেকে এসেছো? তোমার পোশাকে তো লোগো নেই, আর তুমি আমাকে চ্যালেঞ্জ করার সাহস করো? ডক্টর ইউএক্সিকে সিটে বসতে বলে। সেনমানি তখন মনে মনে ভাবছিল, এটাই তাহলে ডিজাইনার আন্না। কংকং তার মায়ের অপমান সহ্য করে না। সে তখন বলে, আমার মা যা পরেন তা ব্রিটিশ গার্ল লেগারফিল্ডের একটি ব্যক্তিগত কাস্টম করা পণ্য, তাই এর কোনো লোগো নেই। কিন্তু তবুও সেনমানি তার পোশাকটার কোনো মূল্যই দেয় না। কিন্তু সেখানকার সবাই ব্রিটিশ গার্ল লেগারফিল্ডের নাম শুনেই অবাক হয়ে যায় এবং তার তৈরি কাস্টমের সবাই প্রশংসা করছিল। সেনমান্নির তো তখন কিছুই বলার ছিল না। সেনমান্নি কংকং এর জন্য অপমানিত হয়েছে বলে সে কংকংকে বাস্টার্ড বলে গালি দেয়। ইউএক্সি তখন সেনমান্নিকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর তখনই সেখানে জিমেন চলে আসে। সেনমান্নি তো দৌড়ে জিমেনের কাছে গিয়ে ইউএক্সির নামে নালিশ করে, বলে যে ইউএক্সি তার গায়ে হাত তুলেছে আর ডক্টরও তার ট্রিটমেন্ট করতে চায় না। জিমেন ডক্টরকে সেনমান্নির ট্রিটমেন্টের বিষয় নিয়ে কথা বললে ডক্টর তাকে বলে, আপনার গার্লফ্রেন্ডের ট্রিটমেন্ট আপনি অন্য জায়গায় করাতে পারেন। জিমেন তখন তার গার্লফ্রেন্ডের জন্য ইউএক্সির কাছে থেকে কোটা কিনতে চায়, যেন তাদের পরিবর্তে সেনমান্নিকে ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয়। ইউএক্সি তখন মনে মনে বলছিল, তুমি তোমার সন্তানের কোটা তোমার গার্লফ্রেন্ডকে দিতে চাও? ইউএক্সি তখন বলে, আমি একটা শর্তে আপনাকে কোটা দিতে পারি, আপনি যদি আপনার কোম্পানির 50% শেয়ার আমার নামে লিখে দেন। জিমেন তো এই কথা শুনে ইউএক্সিকে লোভী ভাবে। ইউএক্সি তখন বলছিল, আপনাদের যেহেতু 9 বছরের রিলেশনশিপ, তাহলে আপনার কোম্পানির এই 50% শেয়ার আপনার গার্লফ্রেন্ডের ট্রিটমেন্টের কাছে খুবই সামান্য। কিন্তু জিমেনের পক্ষে এটা করা তো সম্ভব না। ইয়াকসি তো ইচ্ছে করেই এমন শর্ত দিয়েছিল। জিমেন সেনমান্নির করা খারাপ ব্যবহারের জন্য ডক্টরের কাছে ক্ষমা চেয়ে নেয়। ইয়ক্সি তো তাদেরকে কোটা দিবে না বলে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু সেনমান্নি ইয়ক্সির পেছন থেকে তার স্কার্টটা ধরে টান দিলে তার স্কার্ফটি খুলে যায় আর তার মুখটা সবাই দেখে নেয়। জিমেন তো ইয়াকসির মুখটা দেখে সারপ্রাইজড হয়ে যায়। এতদিন পর ইয়াকসিকে কাছে পেয়ে সে আবেগে তাকে জড়িয়ে ধরে। ইয়াকসি তখন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখালেও একটু পরেই তাকে দূরে ঠেলে দেয় এবং জিমেনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর তাকে না চেনার ভান করে। সে দ্রুত কংকংকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেনমান্নি তখন জিমেনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর সেনমান্নিও তো অনেক সারপ্রাইজড হয়েছিল। সে ভাবছিল ইয়াকসি তো মারা যাওয়ার কথা, সে কিভাবে বেঁচে ফিরল। কংকং তার মাকে বলছিল, ওই লোকটা কি আমার বাবা ছিল? ইয়াকসি জিমেনের কাছে থেকে আসার পর মনে মনে ভাবছিল, সে তার কংকংকে কখনোই হারাতে চায় না। জিমেন যদি তার পরিচয়টা পেয়ে যায় তাহলে কংকংকে হয়তো সে নিয়ে যাবে। জিমেন তো আবারও ইয়াকসির সঙ্গে দেখা করতে আসে এবং আবারও তাকে জড়িয়ে ধরে, কিন্তু ইয়াকসি এবারও তাকে না চেনার ভান করে দূরে সরিয়ে দেয়। ইয়াকসি এবার তার সত্য পরিচয়টা জানিয়ে দেয়, কিন্তু সে বলে সে আবারও বিয়ে করেছে আর কংকং জিমেনের সন্তান নয়। ইউএক্সি বলছিল, তুমি কি ভেবেছো তুমি ছাড়া আমি কি আর অন্য কারোর সাথে থাকতে পারবো না? আর সেনমান্নি তো এখন খুশি হচ্ছিল। ইউএক্সি জিমেনকে আর চায় না এটা শুনে, কিন্তু জিমেন বিশ্বাস করতে পারে না যে কংকং তার সন্তান নয়। সে কংকংকে এসে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? কারণ তার আসল বয়সটা জানলে হয়তো আইডেন্টিফাই করতে পারবে যে কংকং তার সন্তান। ইউএক্সি তখন জিমেনকে কংকং এর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে কংকং এর বয়স এখন 5 বছর। জিমেন তখন ভাবে কংকং যদি তার সন্তান হয় তাহলে তার বয়স এখন 6 বছর হওয়ার কথা। তারা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তাদের পেছন থেকে ইচেন নামক এক ভদ্রলোক এসে বলে, সরি আমার একটু লেট হয়ে গেল। আসলে সে অ্যাক্টিং করছিল ইউএক্সির হাজবেন্ড হওয়া। ইচেন ইউএক্সির খুব ভালো ফ্রেন্ড, কিন্তু ইচেন মনে মনে ইউএক্সিকে ভালোবাসে। তখন তারা সবাই সত্যি ভেবে নেয় যে ইচেন ইউএক্সির হাজবেন্ড। ইচেন এসে কংকংকে তার কোলে তুলে নেয়। ইউএক্সি ইচেনকে এসে ধন্যবাদ জানায় তার এমন পরিস্থিতিতে সে তার পাশে থাকার জন্য। আর জিমেনও তো এখন থেকে তাদেরকে ফলো করতে থাকে। সে কংকংকে একা টেবিলে বসে থাকতে দেখতে পায়। কংকং এর কাছে আসে কথা বলার জন্য। জিমেন কংকংকে বলে, তোমার মমের কি হয়েছে, তোমরা ডক্টরের কাছে কেন গিয়েছিলে? কংকং তখন বলে, আমার মমের কিছু হয়নি, তবে আমি যখন গর্ভে ছিলাম তখন আমার মমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য আমার অটিজমের প্রবলেম আছে। জিমেন কংকং এর মাথা থেকে কয়েকটা চুল নিয়ে নেয়। দূর থেকে ইউএক্সি জিমেনকে কংকং এর সঙ্গে কথা বলতে দেখে সে দৌড়ে আসে। সেও জিমেনকে বলে সে কেন কংকংকে বিরক্ত করছে আর তার সঙ্গে কি কথা বলছিল। জিমেন তখন বলছিল আসলে তার সঙ্গে একটু গল্প বলছিল। জিমেন কংকং এর সে চুলগুলো দিয়ে তার পিতৃত্ব পরীক্ষা করতে বলে। আজ একটা বাণিজ্যিক নিলাম অনুষ্ঠিত হয় আর সেখানে তারা সবাই উপস্থিত ছিল। প্রত্যন্ত অঞ্চলের একটা জমি নিলামে তোলা হয়। জিমেন এবং ইচেন দুজনের প্রতিযোগিতা করে জমির দাম বলছিল। এভাবে চলতে চলতে জমির দাম ঊর্ধ্বমুখী হতেই থাকে। ইউএক্সি ইচেনকে বলে, তুমি আর দাম বলো না, আবেগে পড়ে কোনো কাজ করাই ভালো না, কারণ তোমার কাছে এখন টাকার পরিমাণটা সীমিত। তাই নিলামে তোলা জমিটা অবশেষে জিমেনেরই হয়। জিমেন বলেছিল এই জমিটা সে বিশেষ কাউকে গিফট করতে চায়। সেনমানে তো এটা শুনে মনে মনে অনেক খুশি হচ্ছিল।
সেখানকার সবাই বলছিল জিমেন সেনমান্নিকে অনেক ভালোবাসে, যার জন্য এত দামি গিফটটা তাকে দিতে চায়। অপরদিকে ইউএফসি মন খারাপ করলে ইচেন তাকে সান্ত্বনা দেয়। হঠাৎ করে ইচেনের একটা কল আসলে সে সেখান থেকে উঠে যায়, আর সেনমান্নি তখন ইউএফসির সঙ্গে কথা বলতে আসে। সেনমান্নি ইউএফসিকে বলে, তুমি তো বিদেশে ভালোই লাইফ লিড করছিলে, তাহলে দেশে ফিরে এসেছো কেন? জিমেন এবং সেনমান্নির রিলেশনশিপের কথা সবাই জানে যে 9 বছর ধরে তারা রিলেশনশিপে আছে। ইউএফসি তখন সেনমান্নিকে বলছিল, জিমেন যখন তোমাকে এতই ভালোবাসে, তাহলে 9 বছর পরেও তোমাকে কেন এখনো বিয়ে করছে না? তাহলে কি তুমি তার বাগদত্তার পরিচয়টা নিজেই তৈরি করেছো? সেনমান্নি তখন রেগে গিয়ে বলে, সে অবশ্যই আমাকে ভালোবাসে। সে যদি আমাকে ভালো না বাসতো তাহলে তার 1 নম্বর ফ্ল্যাটে কি আমাকে রাখতো? ইউএফসি তখন আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারা যখন বিয়ে করেছিল তখন তারা ওই ফ্ল্যাটেই থাকতো, যে ফ্ল্যাটে তাদের অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে। ইউএফসির মনটা তখন খারাপ হয়ে যান। একটু পরেই একটা মহিলা এসে নিলামের জমিটির দলিল দিয়ে যায়। জিমেন এবার ঘোষণা করার সিদ্ধান্ত নেয় যে এই জমির দলিলটি তাকে দিতে চায়। সেনমান্নি ভাবছিল এই দলিলটা হয়তো তাকেই দিতে, তাই সে খুশি হচ্ছিল। কিন্তু জিমেন হঠাৎ করেই ইউএফসির নাম বলে দেয়। এতে ইউএফসিও তো অনেক সারপ্রাইজ খায়। সেনমান্নি তখন জিমেনকে এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কিছুদিন পরেই তোমার সঙ্গে আমার বিয়ে, তাহলে কেন সেটা ইউএফসিকে দিতে চাও? সেটা আমার প্রাপ্য। জিমেন ইউএফসিকে বলে, একদিন সত্যিটা প্রকাশ হবেই। আমি কংকংয়ের পিতৃত্ব পরীক্ষা করতে দিয়েছি, একটু পরেই রিপোর্ট আসবে। কিছুক্ষণ পরেই অ্যাসিস্ট্যান্ট ডিএনএ টেস্টের সেই রিপোর্টটা নিয়ে আসে। ইউএফসি তো মনে মনে ভয় পাচ্ছিল, এবার হয়তো কংকংয়ের আসল পরিচয়টাও বেরিয়ে আসবে। কিন্তু এমন টান টান মুহূর্তে ইচেন সেখানে চলে আসে। সে এসে কংকংকে তার কোলে তুলে নেয় আর বলে ভবিষ্যতে যেন এসব কিছু নিয়ে তাদেরকে ডিস্টার্ব না করা হয়। সেনমান্নি জিমেনের হাত থেকে রিপোর্টটা নিয়ে নিচে ফেলে দেয়। ইচেনকে ইউএক্সের সঙ্গে দেখে জিমেনের মনটা ভেঙে যায়, তাই সে আর রিপোর্টটা দেখে না। কিন্তু সেখান থেকে সবাই চলে যাওয়ার পর সেনমান্নি রিপোর্টটা খুলে পড়ে দেখে জিমেনই হচ্ছে কংকংয়ের আসল বাবা। কিন্তু বিষয়টা সে কাউকে জানায় না, আর নিজের বন্ধাত্ব নিয়ে টেনশন করছিল। ইউএক্সি ইচেনকে ধন্যবাদ জানায় সবসময় বিপদে তার পাশে থাকার জন্য। কিন্তু ইচেন তো ইউএক্সিকে মনে মনে ভালোবাসে, তাই সে বলে, তোমাকে হেল্প করতে পারাও আমার সৌভাগ্যের। কংকং তার মাকে বলছিল, আমি জানি সেই দিনের ওই লোকটাই আমার বাবা। ইউএক্সি তখন ছেলেকে আর কিছুই বলতে পারে না। ইউএক্সি কংকং এর ট্রিটমেন্টের ব্যাপারে ডক্টরের সঙ্গে কথা বলছিল। ডক্টর জানায় কংকং এর এই রোগটা ট্রিটমেন্ট দ্বারা আর ভালো করা সম্ভব নয়। তাকে খোলামেলা একটা সুস্থ পরিবেশে রাখলে ধীরে ধীরে হয়তো সে ঠিক হয়ে যাবে। ইউএক্সি কংকং এর নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এবং একটা জরুরি কল আসার কারণে সে কংকংকে একা রেখে একটু দূরে যায়। কংকং তখন আর্ট করছিল, আর একটা ছোট্ট বাচ্চা এসে কংকং এর আর্টটি নিয়ে নিতে লাগে। আর এদিকে সেনমানিও সেই রেস্টুরেন্টে আসে। তাকে দেখে তো তার পুরনো ফ্রেন্ডরা অনেক প্রশংসা করছিল। তারা সবাই বলছিল সেনমানির ড্রেস আপ এবং চেহারা সব উন্নত হয়ে গেছে। তারা আরো বলছিল সেনমানি তো এখন ইনচেনের সবচেয়ে ধনী ব্যক্তির হবু স্ত্রী। এত প্রশংসা শুনে সেনমানি তো আনন্দে গদগদ হয়ে যায়। এদিকে ওই ছোট্ট ছেলেটা কংকং এর আর্ট পেপারটি ফিরিয়ে দিচ্ছিল না বলে কংকং তাকে ধাক্কা দেয়। আর ওই ছেলেটি তখন পড়ে যায়, আর তার মা তাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। ছেলেটি তার মাকে বলে দেয় যে কংকং তাকে আগে ধাক্কা দিয়েছে। ওই ছেলেটির মা কংকংকে তো অনেক বকা দিচ্ছিল। সেনমানি তো কংকংকে দেখে চিনতে পারে, তখন সে তার ফ্রেন্ডদেরকে আরো উস্কে দেয়। সেনমানি তার ফ্রেন্ডদেরকে বলছিল কংকংয়ের মায়ের চরিত্র ভালো না। সবাই মিলে কংকংকে একা পেয়ে অনেক অপমান করছিল। ওই ছেলেটির মা যখন কংকংকে একটা থাপ্পড় দিতে যাবে তখনই ইউএক্সি সেখানে চলে আসে। ছেলেটির মা বলছিল কংকং আগে ওই ছেলেটিকে ধাক্কা দিয়েছে। ইউএক্সি সেনমানিকে সেখানে দেখে আর বুঝতে বাকি থাকে না যে সেনমানি এসব কিছু করিয়েছে। ইউএক্সি বলছিল কংকং কারোর সঙ্গে মারামারি করবে এমন ছিল না। তাই ইউএক্সি কংকং এর থেকে জেনে নেয় যে ওই ছেলেটির গায়ে সে আগে হাত তুলেছিল কিনা। সেনমানি তার ফ্রেন্ডদেরকে বলে ইউএক্সির ড্রেস খুলে নেওয়ার জন্য। তারা যখন ড্রেস খোলার জন্য ইউএক্সির গায়ে হাত দেয়, ইউএক্সিও তখন তাদেরকে মার দেয়। ইউএক্সি যখন ওই মেয়েটির গলা টিপে ধরে, সেনমানিও তখন গিয়ে কংকং এর গলা টিপে ধরে। ইয়ক্সি তখন থেমে যায়। সেনমানি তখন ইয়ক্সিকে বলে সবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে। ইয়াকশো তখন তার বাচ্চার জীবন বাঁচানোর জন্য হাঁটু গেড়ে বসে। আর কংকং নিজেকে ছাড়াতে সেনমানির হাতে কামড় দিলে সেনমানি তাকে ছিটকে ফেলে দেয়। কংকং এর তখন টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ইয়ক্সি তখন দৌড়ে কংকং এর কাছে আসে আর তাদের সবাইকে বলে একটা শিশুকে এভাবে টর্চার করার জন্য তাদের নামে মামলা করবে। সেনমানি তখন বলে মামলা করতে তো তোমার প্রমাণ লাগবে। আমরা যে তোমার ছেলেকে টর্চার করেছি তার প্রমাণ কোথায়? সেনমানি আশেপাশে সবাইকে বলছিল কেউ কি এই ঘটনাটা দেখেছো? সবাই তো অস্বীকার করছিল তখন। দেখেছো, এখন তুমি কিভাবে প্রমাণ করবে যে তোমার ছেলেকে আমরা টর্চার করেছি? ইয়াক্সি তখন সিসিটিভি ক্যামেরা দেখিয়ে বলে এটাই আমার একমাত্র প্রমাণ। এবার তারা তো সবাই ভয় পেয়ে যায়। সেনমানি সবাইকে ভয় না পেতে বলে। সে বলে সে জিমেনের হবু স্ত্রী, তাকে ফাঁসানো এতটা সহজ না।
সে জিমেনকে ফোন দিয়ে বলে রেস্টুরেন্টে এসে একটা বাচ্চা তার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়, আর বাচ্চার মা এর জন্য তাকে ব্ল্যাকমেল করছে এবং মামলা করবে বলে হুমকি দিচ্ছে। তাই তাকে সেখান থেকে বাঁচাতে একটা লয়ার পাঠাতে হবে। জিমেন সেনমানির জন্য লয়ার পাঠিয়ে দেয়, আর লয়ার তো সেনমানির পক্ষ হয়ে কথা বলছিল। লয়ার ইউএসসি কে প্রশ্ন করছিল তারা যে আপনার ছেলেকে টর্চার করেছে তার প্রমাণ কোথায়। ইউএসসি তখন ক্যামেরা দেখায়। লয়ার ইউএসসির কোনো কথাই শোনে না। জিমেনকে তার অ্যাসিস্ট্যান্ট এসে সেই রেস্টুরেন্টের ভিডিওটা দেখায়, কিন্তু ভিডিওটির মধ্যে কারো মুখ স্পষ্ট ছিল না। ইউএসসিকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে ইচেন সেখানে চলে আসে এবং সেখানকার সবাইকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে নিয়ে চলে যায়। একটু পরে জিমেন সেই রেস্টুরেন্টে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ইচেন এসে ইউএক্সি এবং কংকংকে নিয়ে চলে যায়। জিমেন এসে সেনমান্নিকে জিজ্ঞেস করে সেটা ইউএক্সি ছিল কিনা, কিন্তু সেনমান্নি তো তখন মিথ্যা বলে যে ইউএক্সি এখানে আসেইনি। কিন্তু জিমেনের তখন মনে হয় সে যখন ভিডিওটা দেখেছিল সেটা ইউএক্সির মতোই মনে হচ্ছিল, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যায়নি বলে সে চিনতে পারেনি। কংকংকে হসপিটালে আনা হয়। ইয়ক্সি তো ভাবছিল কংকং এমনিতেই অসুস্থ, তার উপর তার এই অবস্থা। সেনমানের জন্যই তার সন্তানের এই অবস্থা হয়েছে। জেমিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য। সিসিটিভি ফুটেজ দেখার পর জিমেনের কাছে সেই দিনের সেই ঘটনাটা ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে সেনমানেই এইসব কিছু ঘটিয়েছে। সেনমানি তার লোক পাঠায় হসপিটাল থেকে কংকংকে সরিয়ে নিতে। এদিকে জিমেনের অ্যাসিস্ট্যান্ট এসেও কংকংকে হসপিটালে দেখতে পায় না। একটু পর কংকংয়ের মা আসলেও তাকে দেখতে পায় না। বেডে কংকংকে দেখতে না পেয়ে ইউএক্সি তো শকড হয়ে যায়। ইউএক্সি তখন নার্সকে জিজ্ঞেস করলে নার্স বলে জিমেনের একটা অ্যাসিস্ট্যান্ট হসপিটালে এসেছিল। ইউএক্সি তখন জিমেনের কাছে চলে আসে আর তাকে প্রথমে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে তুমি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? তুমি কেন আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাও? জিমেন তো এর কিছুই বুঝতে পারছিল না। সে বলছিল কংকং কোথায় সে জানে না। ইউএক্সি বলছিল ডক্টর বলেছে কংকং এর অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল, তাকে বাঁচানো খুবই কঠিন। সে জিমেনকে থ্রেট দিয়ে বলছিল তার বাচ্চাকে তার কাছে এনে দিতে। জিমেন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সারা শহর তন্ন তন্ন করে খুঁজে কংকংকে বের করতে। সেনমানি তার এক্স বয়ফ্রেন্ডকে বলেছিল কংকংকে কিডন্যাপ করার জন্য, আর এর বিনিময়ে সেনমানি তাকে অনেক টাকা দিতে চায়। সে তার এক্স বয়ফ্রেন্ডকে আরও বলে যে সে তার লাইফে ব্যাক করবে, কিন্তু যখনই তার বয়ফ্রেন্ড টাকাগুলো বের করতে চায় তখন সেনমানি পেছন থেকে তার মাথায় আঘাত করে। সেনমানি বলছিল তুমি কি করে ভাবলে যে আমি এত কাঁচা কাজ করতে পারি, তোমাকে এত টাকা নিয়ে চলে যেতে দেব। এরপর সেনমানি সেখানে ডিজেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এইদিকে অ্যাসিস্ট্যান্ট ইউএসের কাছে খবর নিয়ে আসে যেখানে কংকংকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেখানে আগুন ধরে পুড়িয়ে মারা হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে ইউএসি তো একদম স্তব্ধ হয়ে যায়। সে শুধু বারবার একটা কথাই বলছিল কংকং তাকে ছেড়ে চলে গেছে। জিমেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ইচেনও তখন সেখানে চলে আসে আর জিমেনকে হিট করে। ইচেন জিমেনকে বলছিল তুমি একজন অযোগ্য স্বামী এবং অযোগ্য পিতা। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট আবারও তাকে পিতৃত্ব পরীক্ষার সে রিপোর্টে এনে দেখায়। এখন জিমেন বুঝতে পারে যে কংকং সত্যিই তার ছেলে। জিমেন এবার অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে এবং ইউএক্সির কাছে ক্ষমা চায়। ইউএক্সি তো শুধু কান্না করেই যাচ্ছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় যে কংকং বেঁচে আছে। যে তাকে কিডন্যাপ করেছিল সেই তাকে বাঁচিয়েছে, কিন্তু এখন সে মুক্তিপণ দাবি করে। সেনমানি যখন কিডন্যাপকারীর মাথায় আঘাত করে তার কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় চারিদিকে আগুন, আর কংকংকে তখন এই ভেবে বাঁচায় যে কংকং অনেক ধনী ব্যক্তির সন্তান, তাকে বাঁচিয়ে মুক্তিপণ দাবি করলে অনেক টাকা পাওয়া যাবে। জিমেন তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য কিডন্যাপকারীর কাছে আসে অনেক টাকা নিয়ে, কিন্তু জিমেন সেখানে অন্য লোক এনেছিল বলে ওই লোকটি কংকংকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। তখন জিমেন তার সামনে দাঁড়ায়। এরপর জিমেনকে হসপিটালে আনা হয় আর তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান ঘটে। আর ইচেন তা দূর থেকে দেখে মনে মনে কষ্ট পাচ্ছিল। এরপর সেই কিডন্যাপকারীকে জিমেনের কাছে তুলে আনা হয়। কিডন্যাপকারী লোকটি স্বীকারোক্তি দেয় যে সে ইচ্ছে করেই কিডন্যাপ করেনি, সেনমান্নি তাকে কিডন্যাপ করতে বলেছিল। সেনমানি তার এক্স গার্লফ্রেন্ড। সেনমানির সঙ্গে যখন তার রিলেশন ছিল তখন সে বেশ কয়েকবার গর্ভপাত ঘটায়, যার ফলে সে বন্ধ্যাত্বতা লাভ করে। কিন্তু সেনমান্নি বলেছিল ইচেনের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সে বন্ধ্যাত্ব হয়েছে। আসলে সেদিন সেনমান্নির অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএক্সি, আর সেই কারণে ইউএক্সি তার বাকশক্তি হারিয়েছিল এবং ইউএক্সির প্রেগনেন্ট অবস্থায় যে অ্যাক্সিডেন্টটা হয় সেটাও সেনমান্নি করতে বলেছিল। জিমেন আজকে সব সত্য কথাগুলো জানতে পারে। এরপর জিমেন সেনমান্নিকে এসে বলে এঙ্গেজমেন্ট পার্টিতে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সেনমান্নি তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর এঙ্গেজমেন্টের দিন সেনমান্নিকে তো খুব প্রফুল্ল দেখাচ্ছিল। ইউএক্সিকেও ব্রাইডাল লুকে দেখে সেনমান্নি বলে তুমিও কেন এমন ড্রেস পরেছো? ইউএক্সি তখন বলে একটু পরেই তুমি তা বুঝতে পারবে। সেনমান্নি ইউএক্সিকে থাপ্পড় দিতে গেলে ইউএক্সি তার হাতটা ধরে নেয়। এরপর জিমেনের এঙ্গেজমেন্ট রিং পরানোর পালা।
কিন্তু তার আগেই জিমেন তার ওয়াইফের নাম ঘোষণা করে দেয়। আর সেনমানি তো তখন অবাক হয়ে যায়। জিমেন সেনমানির এক্স বয়ফ্রেন্ডকে হাজির করতে বলে, আর তার এক্স বয়ফ্রেন্ড এসে তো তার সব পর্দা ফাঁস করে দেয়। আর তখন সেনমানি তো পাগলের মতো হাসতে থাকে আর বলছিল, আমি মারা গেলেও কেউ তো একজন আমার সঙ্গে আছে। ইউক্সি তখন তাকে বলে, তোমার সে স্বপ্নটাও পূর্ণ হবে না, কারণ কংকং এখনো বেঁচে আছে। কংকং তখন দৌড়ে এসে তার বাবার কোলে ওঠে, আর সেনমানিকে সে পার্টি থেকে বের করে দেওয়া হয়। জিমেন আবারও তার স্ত্রীর সন্তানকে ফিরে পায়। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমনই সুন্দর ড্রামা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।